তোমরা কি আজকে জানো কি জন্য তোমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছি? মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প শোনার জন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প? মুক্তিযুদ্ধ কিন্তু কোনো গল্প নয়, এটা আমাদের জাতির জীবনের একটা সবচেয়ে বড় একটা ইতিহাস। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, কিন্তু এর সূত্রপাত হয়েছিল সেই পাকিস্তান জন্মের পর থেকে। 1948 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ যখন বললেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন থেকে কিন্তু বাঙালিদের মধ্যে একটা বিদ্রোহ শুরু হল, যার ফলশ্রুতিতে 1952 সাল আসলো। 1952 সালে কি হলো? ভাষা আন্দোলন হলো। সেই ভাষা আন্দোলনের পরে অনেক দিন কেটে গেছে। পাকিস্তানের সেই ওদের যে একটা বৈষম্যমূলক আচরণ ছিল আমাদের উপরে, সেই বৈষম্যমূলক আচরণ দিনে দিনে শোষণের যন্ত্রে তারা পরিণত করলো। এইটার থেকে মুক্তি পাওয়ার জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু থেকেই উনি সেই আন্দোলন, 60-এর আন্দোলন, 62-এর আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 6 দফার আন্দোলন, তারপরে আসলো 1970 সাল। 1970 সালে কি হলো? একটা গণভোট হলো, নির্বাচন হলো। নির্বাচনে বিপুল ভোট পেয়ে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ হলো। বঙ্গবন্ধুর সরকার গঠন করার কথা, কিন্তু তখন ছিল সেনা শাসক ইয়াহিয়া খান। সে আর ভুট্টো একসাথে যুক্তি করে বাঙালিদের হাতে যাতে ক্ষমতা না যায় সেই জন্যে তারা পৈশাচিকভাবে তারা গণহত্যা শুরু করলো 26শে মার্চ রাতে। মুক্তিযুদ্ধের প্রারম্ভে, এই আলমডাঙ্গার মুক্তিযুদ্ধের প্রারম্ভে যখন আমরা 26শে মার্চে ঢাকাতে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করলো সাধারণ মানুষের উপরে, সেই প্রারম্ভে কুষ্টিয়াতে চলে এসেছিল পাকিস্তানিরা। তো তাই সেই যুদ্ধের যে প্রস্তুতি এই স্টেশন থেকে শুরু হয়েছিল। পিছনে তাকিয়ে দেখো, ওইখানে একটা বেঞ্চি ছিল, সেই বেঞ্চে দুজন জিআরপি বসেছিল। জিআরপি মানে বোঝো? জিআরপি হচ্ছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ তখন সকল যানবাহন বন্ধ, রেল বন্ধ, যান চলাচল সবকিছু বন্ধ। তো সেই অবস্থায় ওই রেল পুলিশ দুটো এখানে আটকা পড়ে গেছিল, কোথাও যেতে পারছিল না। তো আমাদের বড় ভাই হান্নান ভাই এবং আশু ভাই, এই দুজনেই এসে ওই দুইজনের কাছ থেকে রাইফেল দুটো ছিনিয়ে নিয়েছিল। রাইফেল দুটো ছিনিয়ে নিয়ে ওখানে নিচ দিয়ে ওরা চলে গেছিলেন পিছনে। ওই রাইফেল দিয়েই আমাদের ট্রেনিং শুরু। বাংলা বাংলা, আমার নেতা তোমার নেতা, স্বাধীন দেশের স্বাধীন নেতা। যেই কারণে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সাথে এই আলমডাঙ্গা রেল স্টেশন জড়িত। চলো আমরা দেখতে যাই। স্কুল থেকে ল্যাবরেটরি ভেঙে আমরা অ্যাসিড চুরি করলাম। অ্যাসিড চুরি করে অ্যাসিড বাল্ব, তারপর মলোটভ ককটেল, তারপর বড় বড় ড্রাম কেটে, ঢাল, তলোয়ার, গুলতি চেনো না তোমরা? গুলতি চেনো তো? মার্বেল দিয়ে এরকম করে মারা হয়, হ্যাঁ পাখি মারা হয়। সেই গুলতি দিয়ে আমরা ট্রেনিং শুরু করলাম। যদিও এগুলো আমাদের কোনো ছিল না, মানে জানি যে পাকিস্তানিদের বিরুদ্ধে এগুলো দিয়ে কিছু হবে না, কিন্তু আমরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলাম। অস্ত্র কেড়ে নেওয়ার পরে রেলওয়ে বাহিনীর ওই দুইজন সদস্য কি করেছিল? না, ওরা তো এখানে তো ওদের কিছু করার ছিল না, ধস্তাধস্তি করেছে প্রথমে, তারপরে ওদের পিছনে পিছনে দৌড়েছে হান্নান ভাই এবং আশু ভাইয়ের পিছনে পিছনে। কিন্তু হান্নান ভাই আশু ভাই নিচে নেমে এদিক দিয়ে একেবারে মাঠের মধ্যে দিয়ে দৌড়, ওদেরকে আর পায়নি। তো না পাওয়াতে আমার আব্বা আবার ওখানে, আমার বাসা তো জানো সামনেই, ওখানে আব্বার সামনে দিয়ে যখন দৌড়ে যাচ্ছে যে বলে যে আমাদের তো হাতে নিয়ে গেছে। তো বলছে নিয়ে গেছে, ওদের পিছনে দৌড়ে লাভ নাই, তোমরা এখানে বসো, ঠান্ডা পানি টানি খাও, কি অবস্থা তোমাদের? এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, এখানে বসে না থেকে তোমরা তোমাদের এলাকায় চলে যাও, যে সেখানে যুদ্ধ করো। ওই দুটো হাতিয়ারে ছিল আমাদের প্রথম আমাদের শক্তি। ওইটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা থানা থেকে আমরা হাতিয়ার বের করি, বুঝতে পেরেছ? এবং সেই হাতিয়ারগুলো দিয়ে কুষ্টিয়াতে যে আমাদের প্রতিরোধ যুদ্ধটা হয় 31 মার্চে, হ্যাঁ সেই হাতিয়ার ব্যবহৃত করে আমাদের সাধারণ যারা ছাত্র জনতা তাদের জন্য। আর বিডিআর তো ছিল ইতিহাদ, যেটা তখন নাম ছিল ইতিহাদ, যেটা এখন বিজেপি। ওরা তো এসেছিলেন চুয়াডাঙ্গা থেকে, তারপরে মেহেরপুর থেকে এসডিও, মেহেরপুরের তৎকালীন যে এসডিও ছিলেন ডক্টর তৌফিক আলী চৌধুরী, এখন উনি এসছেন ওখান থেকে। তারপরে ঝিনাইদহ থেকে এসছেন এসডিপিও ছিলেন এসপি মাহবুব সাহেব,
উনিও এসেছেন ওখান থেকে, এসে সবাই মিলে ত্রিমুখী আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী ওখানে ছেড়ে দিতে বাধ্য হয় কুষ্টিয়ার দখল। 31 মার্চ এটা ছেড়ে দেয় পাকিস্তান। হ্যাঁ, ওরা তখন পালিয়ে বিভিন্ন দিকে চলে যায়, আর পালিয়ে প্রাণ বাঁচিয়ে ওই যে সামনে দেখো, এই যে একটা জায়গা দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব। ওখানে দুজন পলাতক এই পাক বাহিনীকে সাধারণ মানুষ তোমার দা বটি ইত্যাদি দিয়ে কুপিয়ে তারপরে ওখানে মেরেছিল। ভিতরের ক্ষোভটা মানে পুরো হ্যাঁ, প্রতিটা মানুষ গ্রামের থেকে হাজার হাজার মানুষ চারিদিক থেকে ছুটে এসেছিল ওদেরকে মারার জন্য। ওই যে ওই জায়গাটা সামনেরটা টুকরো টুকরো করে। হ্যাঁ, নিজে খুব এইভাবেই প্রতিরোধ যুদ্ধ। আমি বাড়ি থেকে কি করে পালালাম, তাই তো? মুক্তিযুদ্ধে কি করে গেলাম, বাড়িতে আমি কাউকে কিচ্ছু বলিনি, মাকেও বলিনি। আগের রাতে আমি, আমার এক বন্ধু ছিল নাম সেকান্দারকে আমার ব্যাগ গুছিয়ে ওর বাসায় পৌঁছে দিলাম। ওকে বলা ছিল যে তুমি এই যে আমাদের রেল লাইনের নিচে যে আন্ডারপাসটা, এই আন্ডারপাসের ওই কোনায় একটা গাছ ছিল, ওই গাছটা এখন নাই, ওই গাছের নিচে ওকে বসে থাকার জন্য বলছিলাম সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে। যখন আপনি মুক্তিযুদ্ধে যান তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 14 বছর। এই যে জায়গাটা দেখছো না, এটা কিন্তু তখন একটা ভয়ঙ্কর ইয়ে লাগতো। আমরা যখন ছোট ছিলাম তখন আর এই রাস্তাটা পাকা ছিল না, আর এই জায়গাটা তখন খুব মানে ভুতুড়ে লাগতো, এত লোকজন চলাচল ছিল না। তো আমি আমার বন্ধুকে বলছিলাম রাস্তার ওই পাশে, ওখানে দেখছো না, চলো আমরা ওখানে যাবো। রাস্তাটা কি তখন রাস্তায় ছিল নাকি কোনো খাল ছিল? না না, এটা রাস্তা ছিল, কিন্তু মানুষজন খুব বেশি একটা চলাচল। মাটির রাস্তা ছিল, তাই না? হ্যাঁ, মাটির রাস্তা ছিল। তো চলো আমরা দেখি ওই জায়গাটা। আমার বন্ধু বসেছিল, এখান থেকে বর্ডার 35 থেকে 40 কিলোমিটার, 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে তারপর গেছি আমরা। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। আমার বন্ধুর সাথে যে বেরোলাম, সেই রেল লাইনের নিচের সেই গুহা দিয়ে বেরোলাম, যে দেখি যে গাছপালা বসে আছে। তো ওকে নিয়ে আমরা পথ চলা শুরু করলাম ভারতের উদ্দেশ্যে। সকাল 8:30টার দিকে আমরা ওখান থেকে শুরু করলাম। সারাদিন চলছি অনেক দূর, পথঘাট চিনি না, রাস্তা বিভিন্ন লোকজনের কাছে রাস্তা জিজ্ঞেস করে করে বিভিন্ন গ্রামের মধ্যে দিয়ে যে সন্ধ্যার সময় যে ভারতে আমরা বর্ডার ক্রস করে ভারতে গেলাম। ওখান থেকে বর্ডার ক্রস করার পরে ওখানে একটা বাস স্ট্যান্ড থেকে উঠে বাসে করে আমরা কৃষ্ণনগরে গেলাম। আমার যে বন্ধু ছিল ওর আবার আত্মীয় বাড়ি ছিল কৃষ্ণনগর। ডোমপুকুর বলে একটা জায়গা আছে, ওখান থেকে কাছাকাছি। আমাদের যে মুজিবনগর আছে না, এখন মুজিবনগর থেকে বর্ডারটা ক্রস করে কাছে। তো ডোমপুকুর ক্যাম্পে ওখানে মুক্তিযোদ্ধাদেরকে ভর্তি করছে। তো আমি চলে গেলাম ডোমপুকুরে। তখন দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গার আনসার অ্যাডজুটেন্ট ছিলেন হান্নান ভাই। তো আমি তো তখন ছোট ছিলাম, তুমি জানো আমার স্বাস্থ্য খুব একদম টিংটিং স্বাস্থ্য ছিল। তো দেখি যে সব যারা ভালো ভালো স্বাস্থ্য আছে, বড় বড় সব ভালো ওদেরকে সব নিচ্ছে, নিয়ে এতে শেষ। আমি হতাশ হয়ে দাঁড়ায় আছি, কি ব্যাপার, আমি ট্রেনিং এর জন্য আমি সিলেক্ট হব না। তো তখন দেখি ওই যে সিলেক্ট করতে এসেছিলেন ভদ্রলোক, উনি বললেন যে তোমরা যশোর কুষ্টিয়া এই আশেপাশের ডিস্ট্রিক্ট ছাড়া একটু দূরের ডিস্ট্রিক্টের কেউ আছে কিনা। তখন আমার মাথায় একটা খেললো, আমি তো কিন্তু কুষ্টিয়ার লোক না, তখন তো বৃহত্তর কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, আলমডাঙ্গাটা বৃহত্তর কুষ্টিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ছিল। তো আমি তো এখানকার লোক না, আমার আব্বা এখানে চাকরি করেন, সেই সূত্রে আমি এখানে থাকি। হ্যাঁ, তো আমি ওই সুযোগটা কাজে নিলাম। আমি বললাম যে আমি আছি বরিশালের থেকে এসছি। তখন আমাকে তানভীর বলল ঠিক আছে তুমি আসো। তো আমি খুব খুশি, ট্রেনিং এ যাব। আমাদেরকে নিয়ে সন্ধ্যার সময় গাড়ি, কতজনকে নিয়ে সিলেক্ট করলেন? আমাদের এখান থেকে নিয়েছিল তখন 20 জন। হ্যাঁ, তো আমরা এখান থেকে রওনা দিলাম সন্ধ্যার সময়। সারা রাত ধরে ট্রাক চললো, আর্মি ট্রাক, কোন দিকে যাচ্ছে কিছুই জানি না, অন্ধকারের মধ্যে কিছুই বুঝতে পারছি না। পরের দিন দুপুরবেলা যে আমরা আমাদের ওই ট্রাকটার থেকে যখন নামালো, চারিদিকে তাকিয়ে দেখি যে সব পাহাড়, রুক্ষ মরুভূমির মতন
আর একটা পুরনো এয়ারপোর্ট। আপনাদের কোন জায়গায় নামাইছে? হ্যাঁ সেটা বলছি। তো দেখি যে পুরনো একটা এয়ারপোর্ট, পরে শুনলাম জায়গাটার নাম হচ্ছে চাকুলিয়া। এটা বিহারের সিংভূম জেলা, সিংভূম জেলার চাকুলিয়া। এখন অবশ্য এটা বিহারের মধ্যে নাই, এখন এটা ঝাড়খণ্ডের মধ্যে চলে গেছে। তো ওখানে একটা ব্রিটিশ আমলের একটা এয়ারপোর্ট ছিল, পুরনো ভগ্ন স্তূপ। এয়ারপোর্টটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময়। সেই এয়ারপোর্টটাতেই ওরা ট্রেনিং সেন্টার হিসেবে, গেরিলা ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করে। ওখানে আমাদের ট্রেনিং শুরু হলো। আচ্ছা শুনেন, আর ওখানে আমাদেরকে 28 দিন ট্রেনিং এ আমরা ছিলাম। 28 দিন ট্রেনিং এর পরে ওখান থেকে আমরা চলে আসি, আমাদেরকে নিয়ে আসি কল্যাণীতে। কল্যাণীতে আসি আমি জুলাইয়ের মাঝামাঝি সম্ভবত। তখন ওখানে কল্যাণী ছিল 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার। এটা ভারতের মধ্যে কল্যাণী, কৃষ্ণনগর থেকে একটু দূরে, কলকাতার কাছাকাছি। ওখানে তখন একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছিল সম্ভবত, একটা নির্মীয়মান ভবন, ওইটা আমাদের সেক্টর হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করা হতো। কয়দিন আগেই, আমরা আসার কয়দিন আগেই মেজর, তৎকালীন মেজর আবুল মঞ্জুর, হ্যাঁ উনি মারা গেছেন, নাই উনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছিলেন। মেজর আবুল মঞ্জুর সাহেব, উনি তখন ওখানকার আমাদের সেক্টর কমান্ডার। তো আমরা এখানে আসার পরে আমাদেরকে প্রথমে হাতিয়ার দেওয়া হলো। তা আমাকে দেওয়া হয়েছে একটা এসএমজি। এসএমজি হচ্ছে তোমার স্টেন গান, ছোট, শর্ট রেঞ্জে, বেশি দূরে গুলি যায় না। তো ওটা দিল আমাকে দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে এসএমজি দিয়ে কি করবো। আমার মনে চিন্তা যে বেশি দূরে যায় এরকম কিছু দরকার, একটু ভারী কিছু দরকার। তা আমি মঞ্জু সাহেবের কাছে গেলাম, স্যারের কাছে যে আমি স্যারের বললাম, স্যার আমাকে এটা ছোট হাতিয়ার দেওয়া হয়েছে। বলছে তুমি তো মানুষ ছোট, তোমাকে ছোট হাতিয়ার, আর এটা চাই আরো কমান্ডারদেরকে দেই, এটা তো সাধারণ যদি দেই না, তোমাকে দেওয়া হয়েছে তো ভালো, তো এটা নাও। তাই আমি বললাম যে স্যার আমাকে একটা এসএলআর দিন। তো এসএলআর তো তোমার সমান সমান হয়ে যাবে প্রায়। আমি স্যার হোক, কোনো সমস্যা নেই, এসএলআর দিন আমাকে। তো আমাকে এসএলআর দেওয়া হলো। তারপরে 2 দিন পরে আমাদেরকে পাঠিয়ে দেবে বিভিন্ন ক্যাম্পে এবং বিভিন্ন গ্রুপ করে করে। যেহেতু আমার নাম ওই যে বরিশালের লিস্টে গেছে, এখন বরিশালের কিছু ছেলেদের সাথে আমাকে বলতেছে যে বরিশালে যাও। এখন আমি তো চিন্তা করলাম যে চালাকি করে তো এটা করলাম, ট্রেনিংটা তো নিয়ে নিলাম, তো এখন কি আমাকে বরিশালে যদি যেতে হয়, আমার বাবা মা সবাই থাকে আলমডাঙ্গাতে, বরিশালে আমার কেউ নাই, আমি চিনিও না। আমি যদি ওখানে যে মরে থাকি, কেউ আমার খবরটা পর্যন্ত দিতে পারবে না যে কোথায় আছে কি করি। তা আমি আবার গেলাম মঞ্জু স্যারের কাছে। স্যারের কাছে বললাম, স্যার তুমি তাহলে বরিশাল কেন বললা? তা আমি বললাম, স্যার আমি ট্রেনিং এ যাওয়ার জন্য, সুযোগ পাওয়ার জন্য আমি এই কথাটা বলছি। তখন উনি একটু হাসলেন, বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে কুষ্টিয়া কোন এলাকায় তোমার বাবা মানে তোমরা থাকো? তাই আমি বললাম যে আমি থাকি আলমডাঙ্গাতে। তো হচ্ছে আলমডাঙ্গার টিমের সাথে তোমার এখন তো নাই এরকম টিম, আমি বলে দিচ্ছি ওকে যাতে কুষ্টিয়ার কারোর সাথে তোমাদেরকে টিমে দেয়। তখন ওই কুষ্টিয়ার একটা টিম ছিল, খলিল আমাদের সাথে ট্রেনিং করেছিল, খলিল নামে, কুমার খালিদ। খলিল ভাইকে দিয়ে, ওনাকে কমান্ডার বানিয়ে আমাদের 12 জনকে দিয়ে একটা ট্রুপ করলো, করে আমাদেরকে পাঠালো বানপুরে। বানপুরটা আমরা যেখানে বসে আছি আজকে, এই যে ধোপাখালী বিউপি, এই ধোপাখালী বিউপি থেকে এখান থেকে কাছে, এখান থেকে বোধহয় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, ভারতের মধ্যে বানপুর ক্যাম্প। হ্যাঁ ভারতের মধ্যে বানপুর ক্যাম্পে তখন ক্যাম্প ইনচার্জ ছিলেন ক্যাপ্টেন, তৎকালীন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান। আচ্ছা, মুস্তাফিজুর রহমান সাহেব তোমরা জানবা, পরবর্তীতে উনি কিন্তু জেনারেল হয়েছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে উনি চাকরি করে গেছেন। আমরা যেদিন আসি তার বোধহয় 5-7 দিন পর, এটা জুলাই মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি সময় হবে, এই ধোপাখালী বিওপি ক্যাম্প যেখানে আমরা বসে আছি, তখন ছিল পাকিস্তানিদের ক্যাম্প ছিল এটা, এখানে আমরা প্রথম অ্যাটাক করি ওনার নেতৃত্বে। তো সেদিনে যুদ্ধের ব্যাপারটা আমি বলবো, চলো আমরা কোথা থেকে কিভাবে এসেছিলাম সেই জিনিসগুলো দেখাই, চলো।
বানপুর ক্যাম্প থেকে আমরা রওনা দিলাম রাত 12টার সময়। সে বিভৎস অবস্থা, রাতটা মানে আমার কাছে এখনো স্মৃতিতে যখন মানে মনে পড়ে সেই রাতটার কথা, প্রচন্ড রকমের। আমরা ওখানে থেকে এসেছিলাম আমরা 150 জন মতন। হ্যাঁ, তো রাত 12টার সময় আমরা রওনা করলাম। সেদিন রাতটা ছিল চাঁদনি রাত, কিন্তু মেঘে ঢাকা। মেঘে ঢাকা চাঁদ মাঝে মাঝে দেখা যাচ্ছে, মেঘ সরে গেলে চাঁদ যাচ্ছে। ক্যাম্প থেকে বেরোতে আমার কাছে খুব মানে ওটা আমার যুদ্ধ, প্রথম যুদ্ধ ছিল, একটা এইও ছিল, একটা আলাদা রকমের টেনশনও ছিল যে কি, হ্যাঁ ফিলিংস ছিল। আমরা আর আমাদের সাথে যারা ছিল তারা তো তৎকালীন ইপিআর, মুজাহিদ, আনসার, এরা ছিল নিয়মিত বাহিনী, আর আমরা ছিলাম ছাত্র ব্রিগেডের কিছু, আমাদের 2টো প্লাটুন ছিল ছাত্র। কথা ছিল যে আমরা অ্যাডভান্স করব, আর আমাদের পিছনে ভারতীয় বাহিনী ওখান থেকে গোলা বর্ষণ করবে এই জোবাকালী বিউটির উপরে। কিন্তু আমরা যখন মাঝামাঝি পথে আসি তখনই বোমা বর্ষণ শুরু হয়ে যায়, কিন্তু গোলা বর্ষণ যেটা ভারত থেকে, সেই গোলা বর্ষণ কিন্তু এখানে না পড়ে আমরা যে মাঠের মধ্যে, তখন ওই মাঠের আমাদের পিছনে পড়া শুরু করলো। এতে করে ভারতীয় বাহিনীরাই ছিল। হ্যাঁ, ভারতীয় বাহিনী ওখান থেকে গোলা বর্ষণ করছিল, কিন্তু গোলা বর্ষণের ভুলের কারণে তখন আমাদের মধ্যে মানে আমাদের অনেকে আহত হলো। এদিকে চাঁদ উঠে গেছে, সারা মাঠ ফাঁকা, আমাদেরকে দেখা যাচ্ছে। এখান থেকে একদম তাকালে দেখা যাচ্ছে যে আমরা আর কোনো জায়গায় যে আমরা আর নেব, অথবা কোথাও যে আমরা আর বুঝো তো মানে কোনো কিছু, হ্যাঁ মানে হ্যাঁ উঁচু আল হোক বা কিছু হোক, যে তার আড়ালে থেকে যে আমরা ফায়ার দেবো, এরকম কোনো অবস্থা ছিল না। একদম ফাঁকা মাঠ, তারপর পানি, এতটুকু পানি, এর মধ্যে অনেকে গুলি ছিল। শফি নামে একজন ইপিআর এর তখন সদস্য, শফি গুলি ছিল এখানে, ওর এখানে গুলি লেগে ওর আহত হয়। নুর ইসলাম বলে একজন ছিল, ও ছিল মুজাহিদ। নুর ইসলামের বুকে 2টো গুলি লাগে, পায়ে 2টো গুলি লাগে। ভাগ্য ভালো যে অনেক দূরের গুলি ছিল, এই জন্য সে নিহত হয় না। আর হাবিলদার গফুর সহ, আমাদের ক্যাম্পের হাবিলদার গফুর সহ, উনিও ইপিআর ছিলেন, 5 জন আমাদের শহীদ হয়েছিল। এই যে বাঁশঝাড়ের কোনা যে এটা দেখছো না বাংকারটা, এই বাংকার তখন এই দিকটাতে ফায়ার দিচ্ছে। আমাদের এই গ্রুপের সাহসী কিছু যোদ্ধা এদিক দিয়ে এসে একটা গ্রেনেড মারে। গ্রেনেড মারাতে এখানে বাংকারে যে কজন ছিল তারা সকলে মারা যায়, এবং এই এলএমজিটা স্তব্ধ হয়ে যায়। পাকিস্তানি বাহিনী এখানে তখন বোধহয় 30-35 জন মতো ছিল। তো না না, শুধু এই বাংকারটা ধ্বংসপ্রাপ্ত হয়। এই বাংকার নিয়ে ঠিক পজিশনটা ছিল এরকম, এইভাবে তারা ফায়ার দিচ্ছিল। হ্যাঁ, এটা খুব আমাদের জন্য কোনো আর ছিল না, সামনে ফাঁকা মাঠ, খুবই সমস্যা হচ্ছিল আমাদের জন্য। এই মেশিন গানের সামনে দিয়ে আগানো সম্ভব হচ্ছিল না। তখন আমাদের একটা গ্রুপ এদিক দিয়ে এসে ওই দিক থেকে গ্রেনেড চার্জ করে এই বাংকারটাকে ধ্বংস করে। তখন এই স্তব্ধ হয়ে যায় এই মেশিন গানটা। এখন ওই যে দেখছো না, এখন যেখানে পাকিস্তানি বাংলাদেশি পতাকাটা উঠছে, ওখানে উঠতো পাকিস্তানি পতাকা। পরবর্তীতে আমরা যেদিন বিজয় লাভ করি, এখানে এই যেদিন দখল করি, সেদিন বাংলাদেশি পতাকা আমরা উড়ে দিচ্ছি। 5 জন শহীদের কবর আছে, 5 জন শহীদের কবর আছে। এখান থেকে একটু যদি আমরা এগিয়ে যাই, আমরা দেখতে পারবো সেই বর্ডারের কাছে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই। এখানে সাহিত্য আছে আমাদের ওই সেই 7ই আগস্টের যুদ্ধের শহীদরা। তার মধ্যে আছে নায়ক মোহাম্মদ আব্দুর রশিদ, সিপাহী মোহাম্মদ সিদ্দিক আলী, সিপাহী মোহাম্মদ আব্দুল আজিজ, সিপাহী মোহাম্মদ আবু বাকের। এবং এই কবরগুলো পরবর্তী পর্যায়ে আমাদের যে তৎকালীন কমান্ডার ছিলেন সাব সেক্টরে, জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তখন তৎকালীন উনি ক্যাপ্টেন ছিলেন, ওনার তত্ত্বাবধানে যুদ্ধটা হয়। উনি পরবর্তী পর্যায়ে এটা করে গেছেন। হাজার মনির বিপ্লবী চেতনাতে দেব না গো মা তোমার ছেলেরা। মুক্তিযুদ্ধকে জানো 104তম পর্বের কুইজ। ধোপাখোলা বিওপির যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা শহীদ হন? এ 4 জন, বি 5 জন, সি 6 জন, ডি 7 জন।
বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা D লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 103তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন কোন অপারেশনের দায়িত্ব পান? সঠিক উত্তর এ আমেরিকান সেন্টার। এই পর্বের বিজয়ীরা ইমাম, রিজন ও মিঠুন। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আজকে তোমাদেরকে আমি আলমডাঙ্গাতে যে সবচেয়ে বড় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার গল্পটা বলবো। এসো আমরা কোনো বসি। বসো তোমরা বসো। 12ই নভেম্বর 1971 আলমডাঙ্গার শহরের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হয়। সারাদিন ব্যাপী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওই সময়টা ছিল রোজার দিন, রোজার সময় ছিল। তো আমাদের একটা সমগ্র মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বাহিনীর আমাদের তো অনেকগুলো দল ছিল, যেমন হান্নান ভাই, সুলতান ভাই, জামাল ভাই, তারপরে আশু ভাই, নান্নু ভাই, তারপরে রশিদ ভাই, কামাল ভাই, মারফত ভাই, বিভিন্ন দিকে আমরা যুদ্ধ করতাম বিভিন্ন গ্রুপে। ওই সময় সবগুলো গ্রুপ মিলে একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই রোজার ঈদের মধ্যে এখানে রাজাকার এবং পিস কমিটি এবং আর্মিদের উপর একটা বড় ধরনের আক্রমণ করবে। এই চিন্তা করে তারপরে সবকিছু ব্যবস্থা নেওয়া হলো। আমরা 11 তারিখে সে অনুযায়ী মোটামুটি ঈদের কয়েকদিন আগে 11 তারিখে আমাদের বিভিন্ন দলগুলো সবগুলো বিভিন্ন দিকে আলমডাঙ্গা চারিদিকে আমরা ভাগে ভাগে বিভক্ত হয়ে গেলাম। আমি ছিলাম হান্নান ভাই এবং সুলতান ভাইয়ের সাথে বক্সিপুর। তোমরা তো চেনো বক্সিপুর ছিল, এখান থেকে যে এখানে বেশি দূরে না। বক্সিপুরে আমরা রাত্রেবেলা ওখানে এই করলাম, পাওয়ার পাইলন বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করলাম। তারপরে রেল লাইন ওই দিক দিয়ে দিক থেকে যাতে কোনো রকম আর্মি না আসতে পারে সেজন্য ওইদিকে একটা রেল লাইন আমরা উড়িয়ে দিলাম। এবং এদিকে আরেক গ্রুপ তারা এদিকে মুন্সিগঞ্জের দিকে থেকে চৌড়াঙ্গার দিক থেকে যাতে না আসতে পারে এদিকে থেকেও রেল লাইন উড়িয়ে দিল। সকালবেলা নান্নু ভাই রেকি করার জন্য আলমডাঙ্গাতে ঢুকলেন খুব সকালবেলা। উনি বেল গাছের দিকে এদিকে ছিলেন, না সরি দামোস ছিল তো, এই দামোসে ছিলেন। দামোসের থেকে উনি তার সহযোগীদের নিয়ে এই আলমধাম ব্রিজের এখান থেকে উনি ভিতর দিকে ঢুকতেছে। তো সেই সময় রাজাকার ওনাকে দেখে চ্যালেঞ্জ করে এবং গুলি করে। তা আমরা ছিলাম তখন শ্রীরামপুরের থেকে একটু আগে এসে ক্যানেলের পাড়ে, তখন শব্দ শুনলাম যে গুলির শব্দ। তখন বুঝতে পারলাম যে নান্নু ভাই নিশ্চয়ই আক্রান্ত হয়েছে গুলির শব্দ যেহেতু। তো এই মুহূর্তে নান্নু ভাইকে বাঁচাতে হলেও আমাদেরকে ঢুকতে হবে। আমাদের কিন্তু আক্রমণ করার কোনো সিদ্ধান্ত ছিল না 12 তারিখে। তো আমরা তখন ওখান থেকে আলমধাম ব্রিজ হয়ে এই যে আমরা এখানে বসে আছি, এই যে কলেজের পুকুর, এই পুকুরের পাড় দিয়ে আমরা দিক দিয়ে ঢুকলাম। এইখানটা যখন আমি ক্রস করি তখন বাজে হয়তো 9:30 10টা। ওই দিন মুক্তিযোদ্ধাদের, আমাদের সমগ্র মুক্তিযোদ্ধাদের সংখ্যা হবে প্রায় 300 জন মতন, বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, সব মুক্তিযোদ্ধারা তখন খবর পেয়ে গেছে এবং তারা বুঝতে পারছে যে আলমডাঙ্গাতে একটা কিছু হয়ে যাচ্ছে। আমরা ঢুকলাম থানা সামনে, দিগার খার বাড়ি আছে ওই জায়গাটা। এই যে এই বিল্ডিংটা তখনও তৈরি হয়নি, এদিকে কোনো ঘর ছিল না, একটা মাত্র ঘর। এই ঘরটা তখন এই পর্যন্ত গাঁথা হয়েছিল, এরকম দরজা খোলা ছিল না। আর এই যে আমাদের উল্টা দিকে যা দেখতে পাচ্ছ, এই যে মসজিদ অথবা এই যে দোকানগুলো, এগুলো কিছু ছিল না। এটা হচ্ছে থানা, এটা ফাঁকা ছিল এবং এটার পরে থানা। এই থানা এখান থেকে, হ্যাঁ, এখানে ছিল বাংকার, এই যে ঘরগুলোর পিছনে ছিল বাংকার, ওইখানটা বাংকার। এবং আমি এখান থেকে
এই জায়গাটাতে তখন এতটুকু একটা দেয়াল গাঁথা ছিল, এতটুকু দেয়াল গাঁথা ছিল। আমি ছিলাম এই জায়গাটাতে, হান্নান ভাই ছিল এখানে এলএনজি নিয়ে, উনিও দাঁড়ানো পজিশনে এইভাবে, আমিও ঠিক এইভাবে। এই জায়গাটাতে আমি করতেছি, তোমার ফায়ার দিচ্ছিলাম, দেখে দেখে ফায়ার দিচ্ছিলাম একটা বাংকারে। এখান থেকে কত দূর হবে? এখান থেকে 30-40 ফিট দূরত্ব হবে। তো এখানে আমি ফায়ার দিচ্ছিলাম এইভাবে। এই সময় এইখান থেকে, এই কোণা থেকে, এই পোস্ট অফিসের কোণা থেকে এখানে একটা বাংকার ছিল, ওই বাংকার থেকে গুলিটা এসে আমার এখানে লাগে। আর তারপর লেগে এখান থেকে যে হান্নান ভাইয়ের জামার এদিকটা ছিঁড়ে পিছনে একজন বসেছিল তার এখানে লাগে। আর এই যে এখানে দেখো একটা টেলিফোনের খাম্বা আছে, এইদিকে খাম্বাটা চেঞ্জ করে ফেলেছে, এখন নাই, ওটা ঝাঁঝরা হয়ে গেছিল, পুরা গুলিতে ঝাঁঝ হচ্ছিল। তারপরে এখান থেকে তখন পিছন দিক দিয়ে বেরোনোর জায়গা ছিল, এখন তো পিছনে বন্ধ হয়ে গেছে, আমরা এদিক দিয়ে বেরিয়ে দেখাই, আসো পিছনে। এখান থেকে আমি এদিক দিয়ে বেরিয়ে যাই, এদিক দিয়ে বেরিয়ে যেয়ে সোজা চলে যেতে থাকি। এখানে পিছনে তখন ঘর বাড়ি ছিল না, পুরো ফাঁকা ছিল, ফাঁকা ছিল। হ্যাঁ, এখান থেকে এই দেয়াল ছিল না, দেয়াল ছিল এই পর্যন্ত দেয়াল ছিল, এই পর্যন্ত দেয়াল ছিল, এই পর্যন্ত দেয়াল ছিল। তারপরে এদিকে ফাঁকা ছিল, এখানে কিছু নারকেল গাছ ছিল, ওই দিক থেকে গুলি আসছিল, প্রচুর গুলি আসছিল ওই দিক থেকে। তা আমি এর মধ্যে থেকে কখনো হামাগুড়ি দিয়ে, কখনো ক্রল করে, কোনো রকমের কষ্ট করে, তারপর এদিকে গুলি আসতেছে, এদিকে ওই দিক থেকে গুলি আসতেছে। দৌড়ানো তো প্রশ্নই আসে না, না গুলি, হ্যাঁ দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। নারকেল গাছ এখানে ছিল, নারকেল গাছ ঝাঁঝ হয়ে গেছিল গুলিতে। ওই ঝালটা কি তখন ছিল ওখানে? হ্যাঁ ওই ঝালটা হ্যাঁ, বাঁশঝাড়টা ছিল। এখান থেকে আমি তারপরে চলে গেলাম বাঁশঝাড়ের মধ্যে দিয়ে পিছনে, ওখানে দারুসালামের যে কবরস্থান, যেটা ওই কবরস্থানে, কবরের মধ্যে তোমাদের বললাম না যে একটা কবরের মধ্যে যে লুকা ছিলাম। হ্যাঁ, এবং এই কিছু দূরেই পাকিস্তানি আর্মিদের, না ক্যাম্প না, পাকিস্তানি আর্মিরা ওই চুয়াডাঙ্গার দিক থেকে এসছে, ওর দিক থেকে, হ্যাঁ ওরা ওই দিক থেকে গুলি করছে। এদিকে ঢোকার আগে কোনো দেয়াল বা কিছু না, এইসব দেয়াল টেয়াল কিছু ছিল না, পুরো ময়দান ছিল, হ্যাঁ পুরো ফাঁকা ছিল। আমি অনেক কষ্ট করে ক্রল করে যেয়ে তারপরে কবরস্থানের মধ্যে, একটা পাকা কবরস্থানের মধ্যে আমি শুয়ে থাকি। ওই দিন মুক্তি হয়েছিল? হ্যাঁ, মুক্ত হয়েছিল। মানে আমরা তো সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ছিলাম, কিন্তু সমস্যা ছিল যে আমাদের কাছে তো প্রচুর পরিমাণ গোলাবারুদ ছিল না। আমরা গেরিলা যুদ্ধ করতাম। গেরিলা যোদ্ধাতে তুমি জানো যে আমাদের গোলাগুলি আমাদেরকে বহন করতে হতো, আমাদের তো অন্য কোনো বাহিনী নাই যে তারা আমাদের পিছনে গাড়িতে করে গোলাবারুদ দিবে না, তা কিছু না। আমাদের যে পিছনে হেভারশেক থাকতো, হেভারশেকের মধ্যে গ্রেনেড থাকতো, এক্সপ্লোসিভ থাকতো, গোলাবারুদ থাকতো, এগুলো। এই সারাদিনে যখন শেষ সন্ধ্যার দিকে যখন দেখছি যে আমাদের আর গোলাবারুদ নাই, তখন রিট্রিট করছে। এর মধ্যে তো আমাদের 3 জন শহীদ হয়েছেন। এবং পাকিস্তানিরা সব, পাকিস্তানি, বিহারি, রাজাকার এগুলো মিলে 150 থেকে 200 জন সেদিন। এখন এখানে নিয়ে এসেছি তোমাদেরকে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ মানের নির্মমতার চিহ্ন, এই আলমডাঙ্গার লাল ব্রিজ নামে তোমরা যেটাকে চেনো, আলমডাঙ্গা রেলওয়ে ব্রিজ। এখানে যে চিহ্ন রয়েছে মুক্তিযুদ্ধের সময় যে নির্মম অত্যাচার পাক বাহিনীদের কিভাবে তারা করেছিল, তার একটা চিহ্ন শুরু করে এখন পর্যন্ত এই ব্রিজ রয়ে গেছে। পাশে সেই সময় যে ট্রেনগুলো ছিল, এই ট্রেনগুলো এইখানে এই লাইন হচ্ছে আপ লাইন আর হচ্ছে ডাউন লাইন বলে। এই আপ ট্রেন এবং ডাউন ট্রেন, বিশেষ করে ডাউন ট্রেনগুলো বেশি থামাতো, আপ ট্রেনও থামাতো। এই পাশে বাঁশ দিয়ে পাটাতন করা ছিল, যাতে ওরা ট্রেন থামানোর পরে দ্রুত হেঁটে প্রত্যেকটা ট্রেন চেক করে নারী পুরুষদের এখানে লাভানো হতো, বিশেষ করে যুবক ছেলেদের এবং যুব মহিলাদের এখানে লাভানো হতো। লাভিয়ে তাদের সন্দেহ বলতো যে তোমরা মুক্তিযোদ্ধা।